কা আ তরু বড় পঞ্চবিডাল, চঞ্চল চিয়ে পৈঠা কাল, দৃঢ় করিও মহাশুভ পরিমাণ, লুই ভনুই গুরু পুচ্ছিও যান, সওল সমাহিও কাহি করিয়াই, সুখ দুঃখেতে নিচিত মরিয়ই, এরি এও ছান্দক বন্ধ করুণাক পাটে রাস, সনুপাক ভীতি লাহুরে পাশ, ভনুই লুই আমোহে ঝানে দিঠা, ধমন চমন বেনি ইন্ডি বৈঠা। জানি কিছুই বোঝা গেল না, আসলে বোঝা সহজ নয়। এটি প্রাচীন চর্যাপদের প্রথম কবিতার লাইন। এখানে আমরা জানি যে চর্যাপদ প্রাচীন বৌদ্ধদের সহজিয়া সাধকদের তত্ত্ব সাধনার গূঢ় ফলাফল এবং তার যে লিখিত রূপ, তাই চর্যাপদ। চর্যাপদ প্রাচীন বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন। তো সেহেতু এই কবিতা বা এই পাঠ বোঝা খুব একটা সহজ কথা নয়। আমরা যদি বঙ্কিমচন্দ্র কিংবা মাইকেল মধুসূদন দত্তের রচনা দেখি এবং তার সাথে সাথে আধুনিক যুগের কোনো সাহিত্যিকের রচনা দেখি, যেমন ধরুন স্মরণজিৎ বা অন্য কোনো যে কোনো সন্দীপ চট্টোপাধ্যায়, এদের লেখা দেখি, তাহলে কিন্তু বঙ্কিমচন্দ্র কিংবা আমাদের মাইকেল মধুসূদনের থেকে এই সন্দীপ চট্টোপাধ্যায় বা স্মরণজিৎ চট্টোপাধ্যায়ের লেখা অনেক বেশি সহজ মনে হবে, আমাদের বেশি করে মুখের ভাষা মনে হবে আমাদেরই কথা, আমাদেরই ভাষা। সেদিক থেকে দেখতে গেলে বঙ্কিমচন্দ্র কিংবা মধুসূদনের ভাষা অনেক কঠিন বলে মনে হবে। কেননা যুগের ধারা অনুযায়ী বাংলা ভাষা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনের ধারায় আমাদের মুখের ভাষা আস্তে আস্তে, লিখিত পাঠ আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। চর্যাপদ সেই থেকে দেখতে গেলে আরও পুরনো, হাজার বছরের পুরনো সাহিত্য, সেহেতু সেটা বোঝা আরও কঠিন বলে মনে হবে, আরও কঠিন ভাষা আমাদের কাছে ঠেকবে। চর্যাপদ যে সময় রচনা হচ্ছে সেই সময় বাংলা ভাষা সবে তার রূপ নিয়ে গঠন হচ্ছে। মাগধী, অপভ্রংশ, অবহট্টের রূপ তখনও সম্পূর্ণ হয়নি। সেই সময়ের ভাষা একটু কঠিন হবে। আর যেহেতু চর্যাপদ বৌদ্ধ সাধকদের লুকায়িত গোপন সাংকেতিক ভাষা, সেহেতু এই ভাষা অবশ্যই একটু কঠিন হয়ে যাবে। কিন্তু আমরা যদি এখানে চর্যাপদ ভাষাটি বা চর্যাপদের এই পাঠটি বোঝার চেষ্টা করি, তাহলে অবশ্যই খুব ভালো করে বুঝতে পারবো। এই চর্যাপদের প্রথম পদ কা তরু বড়, এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে রয়েছে। আমরা জেনে নেব আজকের এই কবিতার বা এই পাঠের মূল বক্তব্য, কি বলতে চেয়েছেন, এই সাধনতন্ত্রে কি কথা বা কি সাধনার বিষয় উঠে এসেছে আমরা জেনে নেব। একবার এটি জেনে নেওয়ার পরে পরীক্ষায় অনায়াসে লেখা সম্ভব এবং ভালো মার্কস পাওয়া অবশ্যই সম্ভব। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং তারপরে পরীক্ষা দিতে যান, লিখে দিয়ে আসতে পারবেন নিঃসন্দেহে। যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমরা বেশি কথা না বলে সরাসরি কবিতার লাইনে বা এই পাঠের লাইনে চলে যায়। সেখানে কি বলছে দেখে নেওয়া যাক। বলছে, কা আ তরু বড় পঞ্চবিডাল, চঞ্চল চিয়ে পাইঠা কাল। লুইপাত এখানে মানুষের শরীরকে একটি গাছের সঙ্গে তুলনা করছে আর বলছে গাছের যেমন ডাল থাকে তেমনি মানুষেরও 5টা ডাল রয়েছে, মানুষেরই 5টা শাখা রয়েছে। মানুষও গাছের মতো পঞ্চস্কন্ধ নিয়ে বিরাজ করে। এই পঞ্চস্কন্ধ তার আত্মার ভিতরে থাকে, তার শরীরের মধ্যে থাকে। সেই পঞ্চস্কন্ধ কি বলছে? যে বলছে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার এবং বিজ্ঞান। রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই 5টি শাখা মানুষের মধ্যে বিরাজ করে। কিন্তু মানুষের মন সদাই চঞ্চল। এই চঞ্চল মনের মধ্যেই কাল বা ধ্বংস বাসা বাঁধে। ধ্বংস মানুষের মধ্যে বিরাজ করে। চঞ্চল মন নিয়ে কখনোই সাধনা করা সম্ভব নয়। সাধনার জন্য প্রয়োজন শুদ্ধ মনের, শান্ত মনের,
নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা এমন একটা মনের। নিয়ন্ত্রণ না করতে পারলে সেখানে মানুষের ধ্বংস অনিবার্য। আর মন না স্থির রাখতে পারলে মানুষ মোহ মায়ায় আবদ্ধ হয়। মানুষের জীবনের বা নিজের বিশ্বাস, ধর্মের এবং সাধনার মূল বাধা হচ্ছে এই মোহমায়া। মোহমায়া থেকে না বেরোতে পারলে কখনো সাধনায় মনোনিবেশ করা সম্ভব নয়। তাই বলছে মানুষের এই যে পঞ্চস্কন্ধ, রূপ রূপ বেদনা, সংজ্ঞা, সংস্কার এবং বিজ্ঞান, একে নিয়ন্ত্রণ করতে হবে। এই নিয়ন্ত্রণের মাধ্যমে সাধনা সম্ভব। এই নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের শরীরে যে কাল বিরাজমান করে সেই কালকে আটকানো যায়। পরের লাইনে বলছে দৃঢ় করিও মহাশুভ পরিমাণ, লুই ভনুই গুরু পুচ্ছিও যান। বৌদ্ধ সাধনতন্ত্রে মনে করা হয় কোনো কিছু সাধনা পেতে গেলে তার জন্য প্রয়োজন হয় একজন সৎ গুরু। গুরুর আদেশ ছাড়া, গুরুর অনুসরণ ছাড়া কোনো সাধনা সম্পন্ন হতে পারে না, কোনো সাধনা সম্ভব নয়। গুরুকে অনুসরণ করে, গুরুর পদলেপন করে, গুরুকে জেনে তবেই সাধনায় অংশগ্রহণ করা যায়। মনকে দৃঢ় বা শক্তিভাব অনুভব করে, মনকে দৃঢ় করে তাকে শক্তিশালী করে তবেই মহাসুখ বা নির্বাণ বা শান্তি পাওয়া সম্ভব। একটা কথা মনে রাখতে হবে, যে কোনো সাধনায়, বিশেষত বৌদ্ধ সাধনায়, নির্বাণ বা পরম সুখ এইটি পাওয়ার জন্যই হচ্ছে সাধনা। জীবনের পরম সুখ, মোহ মায়া, লোভ, লালসা সমস্ত কিছু সরে এসে মনকে শান্ত করে পরম নির্মাণ, গুরুর পদতলে গুরুর আশীর্বাদ নিয়ে সাধনা করে যাওয়াই হচ্ছে পরম নির্মাণ। এই নির্মাণ পাওয়ার জন্যই সাধকেরা সাধনা করে, বিশেষত বৌদ্ধ শাস্ত্রে। আর বৌদ্ধ শাস্ত্রে মনে করা হয় এই পরম নির্মাণ বা পরম সুখ, পরম প্রাপ্তি পেতে সাহায্য করতে পারে একমাত্র গুরু। গুরু ছাড়া সম্ভব নয়। তার পরের লাইনে বলছে সল সমাহিও কাহি করিয়াই, সুখ দুঃখেতে নিজিত মরিয়াই। এখানে বলছে মনের অস্থিরতা নিয়ে, মনের বাহ্যিক তৃপ্তি নিয়ে, আশা নিয়ে, ধ্যান ধারণা নিয়ে সমাধি বা সুখ লাভ করা সম্ভব নয়। যদি মন অশান্ত থাকে, সাধনার মূল কেন্দ্রই হচ্ছে মন। মন যদি অশান্ত থাকে তাহলে মানুষ কখনোই সাধনার যে গুরুতত্ত্ব, নির্বাণ হবে না। এই যে মোহের চক্রে বারবার আবদ্ধ হয়ে থাকবে, সাধনার দিকে পৌঁছতে পারবে না। ভূতের ঘোরানোর মতো বারবার মোহ, লোভ, হিংসা, ঘৃণা এইসবের মোহের চক্করে, বিষয়বস্তুর মোহের চক্করে জীবন কেটে যাবে, তবু মানুষ সুখ পাবে না। তাই বলছে যদি মন অশান্ত থাকে তবে মানুষ কেবল সুখ আর সুখের লালসায় পড়ে থাকবে, কিন্তু সাধনা পাবে না। সাধনার জন্য প্রয়োজন হয় একটা সৎ মন, একটি ভালো মন, যে মন লোভহীন, ক্ষোভহীন, লালসাহীন, জাগতিক জায়গা থেকে সরে এসে নিজেকে শপথ করতে হবে, নিজেকে সঁপে দিতে হবে একজন গুরুর আশ্রয়ে। যে গুরু সৎ, তার পদতল থেকে সাধনা সম্ভব এবং নির্বাণ সম্ভব। তারপরে বলছে লাইনে এড়িয়ে এও ছান্দক বান্ধব করুণাক পাটে রাস, সুনুপাক ভীতি লাউড়ে পাশ। এর বক্তব্য হচ্ছে বিষয় বাসনার মায়া বন্ধন ত্যাগ করে শূন্যতাকে গ্রহণ করতে হবে। জীবনে কিছু তো নিয়ে আসেনি, যেটুকু প্রাপ্তি এই পৃথিবীতে এসে, তো এই শূন্যতাকে, আমার কিছু নেই, এবং সাধনা করতে গেলে আমার কিছু নেই এবং জাগতিক মোহ, যা আমার হবে না, এই দুই জিনিসকে গ্রহণ করতে হবে। যে আমার যা কিছু আছে প্রয়োজন নেই, থাকবে না। আমার মূল উদ্দেশ্য সাধনা করা, যে সাধনায় শান্তি থাকে, মোক্ষ থাকে, এই মোক্ষ পাওয়াই সাধকের মূল উদ্দেশ্য। শূন্যতাকে গ্রহণ করতে হবে। শূন্য থেকেই জন্ম, শূন্যেই বিলীন হয় মানুষ। মাঝখানে যা কিছু আছে সব মোহ মায়া। শেষ লাইনে বলছে ভনুই লুই আমহে ঝানে দিঠা, ধমন চমন বেনি পিন্ডি বৈঠা। লুইটা মনে করেন ধ্যানের মাধ্যমে
শ্বাস প্রশ্বাসের গতি নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ইরা পিঙ্গলকে নারীর সঞ্চালন থামিয়ে মনকে স্থির করা সম্ভব। লুই পা মনে করেন সাধনার মাধ্যমে, ধ্যানের মাধ্যমে নিঃশ্বাস প্রশ্বাসকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। ইরা পিঙ্গলকে সঠিক ব্যবহার করে মনকে সংগঠন করা, মনকে নিজের কন্ট্রোলে রাখা সম্ভব। কা তরুবর এই কবিতাতে দুটি নারীর কথা বলা হচ্ছে, ধমন এবং চমন। ধমন হচ্ছে নিঃশ্বাস গ্রহণ করা যে নারী, আর চমন নিঃশ্বাস ছাড়া, অর্থাৎ প্রশ্বাস ফেলার যে নারী, এই চমন। ধমন এবং চমন এই দুটিকে যদি ভালো মতো যোগাভ্যাস করা যায়, অনুশীলন করা যায়, তাহলে মনকে কন্ট্রোল করা যাবে। ধমন চমন, ধমন হচ্ছে নিঃশ্বাস গ্রহণ করা যে নারী এবং প্রশ্বাস ছাড়ার যে নারী, চমন, এই দুইকে কন্ট্রোল করা সম্ভব বলে লুই পা মনে করে। ইরা পিঙ্গল নারীর যে মূল কাঠামো, সেই কাঠামোকেও কন্ট্রোল করা যায়, যার মাধ্যমে নিজের মনকে কন্ট্রোল করা যায়, আত্মস্থ করা যায় এবং সাধনায় বশবর্তী হওয়া যায় বলে লুই পা মনে করেন। তাহলে বোঝা গেল যে কা তরুবর আসলে রূপ, বেদনার সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই পাঁচটি স্কন্ধ নিয়ে একটা গাছের মতো মানুষের দেহ, কায়া গঠিত। কায়া মানে শরীর বা দেহ। এই পাঁচটি স্কন্ধ নিয়ে মানুষের শরীর গঠিত। তাকে যে মোক্ষ লাভ করা যায় মানুষকে দিয়ে, তার জন্য দরকার এক সৎগুরু, যে সৎগুরুর উপদেশ নিয়ে পৌঁছানো যায় সাধনার মূল স্তরে, মোক্ষ লাভের মূল পর্যায়ে। এবং লুই পা মনে করছে যে ইরা পিঙ্গল যে নারী, সেই নারী এবং এই যে ধমন চমন, এই নারীকে কন্ট্রোল করে মানুষের ক্রিয়াকলাপ বা মানুষের মনকে সংস্কার করা সম্ভব। যেহেতু এই চর্যাপদ প্রাচীন বৌদ্ধ সাধকদের, সহজিয়া সাধকদের সাধনার বিষয়বস্তু এবং তাদের গোপন গূঢ় তত্ত্ব সাংকেতিক আকারে তারা লিখে গিয়েছেন, সেহেতু এই ভাষা এবং তার সাংকেতিকরণের জন্য আরো বেশি করে কঠিন হয়ে গেছে। আর আমরা জানি এই ভাষা প্রাচীন বাংলার প্রথম নিদর্শন, বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদ, সুতরাং এই ভাষা একটু তো কঠিন হবেই। বহু কাল আগে, বহু যুগ আগে যে ভাষা ছিল, যে ভাষা মানুষের মুখে কথা বলার জন্য ব্যবহার করতো, সেই ভাষা বর্তমান সময় দাঁড়িয়ে আমরা যে ভাষায় কথা বলি, এই দুটো ভাষা পরিবর্তন, সংস্কার হতে 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 অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। সেহেতু আমাদের একটু তো কঠিন মনে হবে, কিন্তু এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বোঝা যাবে যে কবিতার বিষয়বস্তু, এই কাহিনীর বিষয়বস্তু খুব একটা কিন্তু কঠিন না, অনায়াসেই পরীক্ষায় লিখে দেওয়া যায় এবং ভালো নাম্বার পাওয়া যায়। থার্ড সেমিস্টারের কলকাতা বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারে সিলেবাসে এটি রয়েছে। এর পরবর্তী ভিডিওতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোনো বিষয়বস্তু নিয়ে অবশ্যই আলোচনা করব। আর অন্য কোনো বিষয়বস্তু জানার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো পরবর্তী ভিডিও আপনাদের কমেন্ট বক্সের প্রশ্নের আশা থাকলাম, সেই প্রশ্ন নিয়ে অবশ্যই আলোচনা করব। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।